हाउ आर यू फ्रेंड्स, वेलकम टू माय निशात कोचिंग सेंटर अगेन। तो आज के पढ़ब আপনার বহু উদ্দেশ্যীয়, এখানে লেখা নেই, এটা হচ্ছে ড্যাম সম্বন্ধে পড়বো, মানে বাঁধ সম্বন্ধে। ওকে, বাঁধ যেগুলো বড় বড় বাঁধ দেওয়া হয়েছে নদীতে এবং বিভিন্ন রাজ্যে জলের ব্যবস্থাও করা হয়েছে এবং কোন কোন রাজ্য সেই বাঁধ দেওয়ার কারণে জল জল পাচ্ছে এবং জলের ব্যবহারও করছে, সেই সম্বন্ধে আলোচনা করব। ঠিক আছে, তো আজকে বাঁধ সম্বন্ধে পড়ব, যেটা হচ্ছে এক কথায় চ্যাপ্টারের নাম হচ্ছে বহু উদ্দেশ্যীয় পরিযোজনা। বহু উদ্দেশ্যীয় পরিযোজনা বা মাল্টিপারপাস প্রজেক্ট বা মাল্টিপারপাস প্রজেক্ট বলা হয়। তো প্রমুখ কিছু নদীর বাঁধ পড়ব, তারপর আরেকটা চ্যাপ্টার হবে এর দিয়ে শেষ করে দেবো বাঁধ সম্বন্ধে। ওকে, তারপরে হবে এই ফরেস্ট চ্যাপ্টার শুরু হবে। ওকে, তো ভালোভাবে মন দিয়ে শুনুন, আর না হলে নোট ডাউন করতে পারেন, না হলে শুনলেই মনে হয়ে যাবে। ভালোভাবে যদি ম্যাপে দেখে নেন তাহলে মনে হয়ে যাবে কীভাবে বাঁধ দেওয়া হয়, কীভাবে জলাশয় সৃষ্টি হয়। ওকে, তো চলে শুরু করা যাক। তো প্রথমে দেখুন, এখানে এটা একটা নদী, রাইট? এটা কোন নদী? আগে তো পড়িয়েছি নদী চ্যাপ্টারে, আশা করি বুঝতে পারছেন। তো এটা হচ্ছে স্যাটেলাইট নদী, এস দিয়েছি আমি, এস শুধু, হ্যাঁ, এস দিয়ে স্যাটেলাইট নদী। ঠিক আছে, তো স্যাটেলাইট নদী কোত্থেকে উৎপন্ন হয়েছে? স্যাটেলাইট নদী হয়েছে রাকাস্তাল বলে একটা এখানে এই জলাশয় আছে বা ঝিল আছে বা লেক আছে, মানে গ্লাসিয়ার লেক আছে। ওকে, তাহলে রাকাস্তাল গ্লাসিয়ার থেকে স্যাটেলাইট নদী উৎপন্ন হয়ে পূর্ব থেকে পশ্চিম দিকে, মানে হিমাচল প্রদেশের উপরে আর জম্মু কাশ্মীরের নিচে। তো স্যাটেলাইট নদী জম্মু কাশ্মীরের মিডিল হয়ে পূর্ব থেকে পশ্চিম দিকে গিয়ে কোথায় পড়েছে? বেঁকে গিয়ে আরব সাগরে পড়েছে। ওকে, বেঁকে গিয়ে আরব সাগরে পড়েছে। তাহলে স্যাটেলাইট নদীর উৎপত্তি স্থল কোথায়? রাকাস্তাল গ্লাসিয়ার। তাহলে রাকাস্তাল গ্লাসিয়ার থেকে স্যাটেলাইট নদী উৎপন্ন হয়েছে। তো নদীর চ্যাপ্টার তো বুঝিয়েছি, তো একটু বলে দিলাম। তো রাকাস্তাল থেকে উৎপন্ন হওয়ার পর সেখানে কি করেছে? সেখানে দুটি বাঁধ তৈরি করা হয়েছে। এই যে লাল দাগ আছে না, এই যে এটা একটা বাঁধ, এটা একটা বাঁধ। জটা দাগ থাকবে বুঝে যাবেন তটা বাঁধ আছে সেই নদীর উপর। ওকে, তাহলে এখানে কটা বাঁধ আছে, কটা দাগ আছে লাল? দুটো লাল দাগ আছে, তার মানে এখানে দুটো বাঁধ তৈরি করা হয়েছে। ওকে, বুঝা গেল? দুটো বাঁধ তৈরি করা হয়েছে। আর পিছনেরটা কি? পিছনেরটা হচ্ছে জলাশয়, এটা মানব নির্মিত জলাশয়। এবার কিভাবে হয়েছে সেটা বলে দিচ্ছি। ধরে নেন স্যাটেলাইট নদী এটা দিয়ে যাচ্ছে, বইছে, এবার বইতে আছে, প্রাচীনকাল থেকে বয়ে চলে যাচ্ছে, তাই না? বয়ে চলে গিয়ে আরাবিয়ান সাগরে পড়ছে। তো কি করলো? দেখছে যে জলের প্রয়োজন আছে, অন্য রাজ্যের জলের প্রয়োজন আছে, তার জন্য কি করলো? এখানে বাঁধ, মানে সরকারি দপ্তর থেকে এখানে বাঁধ তৈরি করা হলো। বাঁধের নাম কি? একটা হচ্ছে ভাকরা, এই যে ভাকরা ড্যাম, এটা হচ্ছে ভাকরা ড্যাম, ভাকরা বাঁধ। আর একটা হচ্ছে নাঙ্গাল ড্যাম মানে নাঙ্গাল বাঁধ। তো ভাকরা আলাদা, শুধু ভাকরা নাঙ্গাল বলে না, যে ভাকরা নাঙ্গাল বাঁধ কোথায় আছে? সবাই বলে পাঞ্জাবে, কিন্তু অ্যাকচুয়ালি দুটো বলতে কি, ভাকরা একটা বাঁধ আর নাঙ্গাল একটা বাঁধ। ভাকরা একটা বাঁধ আর নাঙ্গাল একটা বাঁধ। তো যেহেতু কাছাকাছি আছে, তো ভাকরা নাঙ্গাল এই জন্য বলা হয় যে কাছাকাছি আছে, তার জন্য বলা হয় ভাকরা নাঙ্গাল বাঁধ। ওকে, কিন্তু অ্যাকচুয়ালি দুটো বাঁধ, ভাকরা একটা বাঁধ আর নাঙ্গাল একটা বাঁধ। ওকে, তাহলে এই দুটোকে একসাথে কি বলা হয়? ভাকরা নাঙ্গাল বাঁধ। এই দুটোকে কি বলা হয় একসাথে? ভাকরা নাঙ্গাল বাঁধ। এবার জলাশয় কিভাবে সৃষ্টি হলো? এবার জলাশয় এই কারণে সৃষ্টি হলো, রাকাস্তাল থেকে যে পার্বত্য অঞ্চল থেকে যে স্যাটেলাইট নদী বয়ে আসছে, জল বয়ে আসতে আসতে এখানে যদি বাঁধ দিয়ে দিই, বাঁধ তো দেওয়া হয়ে গেছে, ধরে নেন বাঁধ দিয়ে দিলাম। ধরে নেন যে আমি মাটি দিয়ে ধরে নেন যে আমি সরু করে একটা সুড়ঙ্গ করলাম, সুড়ঙ্গ করে এই টাইপের সুড়ঙ্গ করলাম। সুড়ঙ্গ করার পর একটু এইরকম ধরে নেন নিচু দিক করে সুড়ঙ্গ করলাম, সুড়ঙ্গ করে এবার জল ছাড়লাম,
বালতি নিয়ে এসে জল চালাম, জল ছাড়ার পরে সুড়ঙ্গ দিয়ে জল যাচ্ছে 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 যাচ্ছে, যেতে যেতে কী করলাম, হঠাৎ কি মনে হলো যে আমার অন্যদিকে জলকে নিয়ে যাব, অন্য জায়গায় জল নিয়ে যাব, ঠিক আছে, এটা আমার মাথায় আসলো যে অন্য জায়গায় জল নিয়ে যাব, এখানে শুধু এক জায়গায় জল দিলে হবে না, অন্য জায়গায় জল নিয়ে যেতে হবে। তখন বুদ্ধি করে কী করলাম, সেখানে দুটো বাঁধ দিয়ে দিলাম। বাঁধ বলতে কি, কোদাল দিয়ে হোক আর কিছু দিয়ে হোক, কোদাল দিয়ে খুঁড়ে মাটি দিয়ে দিলাম। যদি মাটি দিয়ে সুড়ঙ্গের অর্ধেকে বন্ধ করে দিই, অর্ধেকটা বাঁধের মতো যদি বন্ধ করে দিই, তাহলে কি হবে, জল যখন সুড়ঙ্গ দিয়ে যাবে তখন কি হবে, জলের স্তরটা কী হবে, উঁচু হয়ে যাবে না, জল যাচ্ছিল প্লেনভাবে। এবার যদি আমি মাটি দিয়ে দিই বা বাঁধ দিয়ে দিই জলে, তাহলে জলের স্তরটা কী হবে, উঁচু হয়ে যাবে, রাইট। আর জলের স্তর যখন উঁচু হয়ে যাবে তখন কি হবে, এই বাঁধ যখন দিয়ে দিলাম তখন কি হবে, এই বাঁধ দেওয়ার পরে এই সুড়ঙ্গের সাইডে যেই সব ধরে নেন যে ফরেস্ট আছে, ধরে নেন যে স্যাটেলাইট নদীর পাশে জীবজন্তু, ফরেস্টের মধ্যে জীবজন্তু থাকে, বা গ্রামও থাকতে পারে, সেটা কোনো ব্যাপার নয়। গ্রাম থাকলে তো সরকার থেকে বলে দিবে যে এখানে বাঁধ তৈরি হচ্ছে, তো আপনারাকে পয়সা দিয়ে জমি কিনে অন্য জায়গায় আপনাদের গ্রাম বসিয়ে দিচ্ছি, সেটা করা যায়, ওটা যদি গ্রাম থাকে। কিন্তু যেহেতু ফরেস্ট জঙ্গল এইসব আছে, জঙ্গল ছিল এখানে, তার জন্য কি করেছে, ওইদিকে গুরুত্ব দেওয়া হয়নি। তো এখানে একটা ক্ষতিও আছে, এই বাঁধ দেওয়ার ফলে ক্ষতিও আছে আর লাভও আছে। তো ক্ষতি এবং লাভের চ্যাপ্টারটা এর পরের চ্যাপ্টারে বুঝিয়ে দেবো, দিয়ে বাঁধ চ্যাপ্টার শেষ করে দেবো, ওকে। এর পরের চ্যাপ্টার আরেকটা হবে, এই বাঁধ দেওয়ার ফলে লাভ এবং ক্ষতি সম্বন্ধে বুঝিয়ে দেবো ব্যাপকভাবে এরপরে। তো শুধু আজকে বাঁধটা পড়িয়ে দিই, তো একটু বুঝিয়ে দিই। তো জল বয়ে আসছে, বয়ে আস্তে আস্তে এই বাঁধের উপর কি হচ্ছে, এখানে গেটও আছে, ঠিক আছে, ফারাক্কা যেটা না, ওয়েস্ট বেঙ্গলের ফারাক্কা ব্যারেজ, ওইরকম গেট আছে, অনেকগুলো গেট আছে। তো জলের স্তরটা কি হয়, অনেক উঁচু হয়ে যায়, বেড়ে যায়। আর উঁচু হয়ে কি হয়, এই উঁচু হয়ে জলের স্তর যখন উঁচু হয়ে যায় তখন এক দুটো গেট খোলা হয়, ঠিক আছে, তখন এক দুটো গেট খোলা হয়। আর যখন একটু নিচে নেমে যায় তখন গেট বন্ধ করে দেয়। তো যখন আরও বেশি উঁচু হয়ে যায় তখন কি হয়, চারদিকে বন্যার মতো ছড়িয়ে পড়ে সাইডের দিকে কি হয়, মানব নির্মিত, এটাকে মানুষই করেছে, মানব দ্বারা এটাকে খনন করা হয়েছে, খনন করে যেন ক্ষতি না হয় সাইডেগুলো, ঠিক আছে, খনন করে এখানে জলাশয় ভর্তি হয়ে যায়। যখন জলের স্তরটা উঁচু হয়ে যায়, যেহেতু বাঁধ দেওয়া আছে, তো বাঁধে যখন জল টক্কর লাগে, ধাক্কা দেয়, তো এগুলো তো কংক্রিট বাঁধ, তো জল তো যেতে পারে না এইদিকে, তাই না। তো যতক্ষণ গেট না খুলবে যেতে পারবে না, গেট যতক্ষণ না খুলবে ততক্ষণ কি জল যেতে পারবে না। তখন জলের স্তরটা কি হয়, এইরকম ছিল এইরকম হয়ে যায়। এইরকম হলে কি হবে, বাঁধ টপকে কি হবে, নদী টপকে দুই দিকে বন্যার মতো তখন কী হবে, জল চলে যাবে বন্যার মতো। কিন্তু ওটাকে ব্যবস্থাও করা হয়েছে সরকার থেকে, দিয়ে ওখানে একটা কৃত্রিম লেক তৈরি করা হয়েছে, কৃত্রিম লেক বা যাকে বলা হয় জলাশয়। তো জলাশয় অনেক বড়, কিন্তু এটা ছবিতে ছোট মনে হচ্ছে কিন্তু অনেক বড়। তো ওই জলাশয় এখানে তৈরি হয়ে গেছে। তো এই জলাশয়টার নাম কি, এই জলাশয়ের নাম হচ্ছে আপনার গোবিন্দসাগর ড্যাম, গোবিন্দসাগর জলাশয়, ওকে। গোবিন্দসাগর, এই যে অ্যারো চিহ্ন দেখে নেন এখান থেকে, এই যে এইভাবে চলে আসুন, অ্যারো চিহ্ন দেখে নেন, এই যে গোবিন্দসাগর ড্যাম, গোবিন্দসাগর জলাশয় বা ড্যাম যেটাই বলতে পারেন, বাঁধের পাশে আছে একদম সেটে, ওকে। তাহলে এই জলাশয়ের নাম হচ্ছে গোবিন্দসাগর ড্যাম বা জলাশয় বা লেক বা ঝিল যেটাই বলতে পারেন, ওকে। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভাকরা বাঁধ, এটা হচ্ছে ভাকরা ড্যাম, ভাকরা বাঁধ, ওকে। আর এটা হচ্ছে আপনার নাঙ্গাল ড্যাম বা নাঙ্গাল বাঁধ। তো কোশ্চেন এরকম আসবে যে পৃথিবীর সব থেকে উচ্চতম ড্যাম কোনটি, ড্যাম মানে বাঁধ, বাঁধ কোনটি, তাহলে পৃথিবীর সবচেয়ে উচ্চতম বাঁধ হচ্ছে এই যে ভাকরা বাঁধ, ওকে, মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে উচ্চতম বাঁধ হচ্ছে ভাকরা বাঁধ, ওকে। তো ভাকরা বাঁধ কোথায় আছে, এখানে পাঞ্জাব আছে, তাই না, এখানে পাঞ্জাব আছে আর এখানে হিমাচল প্রদেশ, রাইট। তাহলে পাঞ্জাব আর হিমাচল প্রদেশ আছে, তো পাঞ্জাব আর হিমাচল প্রদেশ সেঁটে আছে, ওকে।
পাঞ্জাব এখানে আছে, আর এই জলাশয়টা যেটা আছে হিমাচল প্রদেশে পড়ে। কেন পড়ে? যে জলাশয়টা হিমাচল প্রদেশে কেন পড়ে? যে বর্ডার আছে, এইভাবে এই সোজা টেনে নেন, দেখবেন বর্ডার আছে। ওকে, এভাবে টেনে দিলে বর্ডার আছে এর মধ্যে। তো দুটো বাঁধ কোথায় পড়েছে? ভাকরা বাঁধ এবং নাঙ্গাল বাঁধ। ভাকরা এবং নাঙ্গাল বাঁধ পড়েছে পাঞ্জাবে। তাহলে যদি বলে ভাকরা বাঁধ বা নাঙ্গাল বাঁধ কোন রাজ্যে আছে, তাহলে পাঞ্জাবে আছে, পাঞ্জাবে আছে। ওকে, আর বাঁধ দেওয়ার ফলে যেই মানব নির্মিত জলাশয় বা কৃত্রিম জলাশয় সৃষ্টি হয়েছে বাঁধ দেওয়ার ফলে, সেটা কোন রাজ্যে আছে? মানে গোবিন্দসাগর ড্যামটা কোথায় আছে? গোবিন্দসাগর জলাশয়টা কোথায় আছে? তাহলে সেটা আছে হিমাচল প্রদেশে। সেটা কোথায় আছে? হিমাচল প্রদেশে। ওকে, বোঝা গেল? তাহলে পৃথিবীর উচ্চতম বাঁধ কোনটি? পৃথিবীর উচ্চতম বাঁধ হলো ভাকরা বাঁধ। ওকে, ভাকরা বাঁধ। আর স্যাটেলাইট নদীর ওপর দুটোই বাঁধ তৈরি করা হয়েছে, একটা ভাকরা বাঁধ আর একটা নাঙ্গাল বাঁধ। তো ওই জন্য এই দুটোকে একসাথে বলা হয় ভাকরা নাঙ্গাল ড্যাম বা ভাকরা নাঙ্গাল বাঁধ। এই দুটি কোথায় পড়ে? কোন রাজ্যে পড়ে? পাঞ্জাব রাজ্যে পড়ে। আর যেটা জলাশয় সৃষ্টি হয়েছে, মানে পিছনে, বাঁধের পিছনে যে জলাশয় সৃষ্টি হয়েছে, জলের স্তর উঁচু হয়ে বেড়ে জলাশয় সৃষ্টি হয়েছে, সেটা হিমাচল প্রদেশে আছে। কেন? যে এখানে বর্ডার আছে, পাঞ্জাব আর হিমাচল প্রদেশ সেটে আছে। তো বাঁধ আছে পাঞ্জাবে, দুটো বাঁধ আছে পাঞ্জাবে, আর জলাশয় সৃষ্টি হয়েছে কোথায়? হিমাচল প্রদেশে। তো যদি বলে কোশ্চেনে যে গোবিন্দসাগর জলাশয় বা ড্যামটি কোথায় আছে, তাহলে গোবিন্দসাগর জলাশয়টি হিমাচল প্রদেশে আছে। ওকে, মনে থাকবে? তাহলে ভাকরা এবং নাঙ্গাল বাঁধটি কোথায় আছে? পাঞ্জাব রাজ্যে আছে। আর ভাকরা নাঙ্গাল বাঁধ দেওয়ার ফলে যে জলাশয় সৃষ্টি হয়েছে, সেটা কোন রাজ্যে আছে? হিমাচল প্রদেশে আছে। ওকে, এখানে পাঞ্জাব আছে আর এখানে হিমাচল প্রদেশ। রাইট, এর আগে পড়িয়েছি। তো বোঝা গেল? তাহলে পৃথিবীর উচ্চতম বাঁধ হচ্ছে ভাকরা বাঁধ, নট নাঙ্গাল। তো এর উচ্চতা কত? 226 মিটার। এই যে 226 মিটার। তাহলে ভাকরা, এই যে ভাকরা আছে, ভাকরা বাঁধটি পৃথিবীর উচ্চতম বাঁধ। এর উচ্চতা হচ্ছে 226 মিটার। চিন্তা করতে পারছেন? 226 মিটার উঁচু ভাকরা বাঁধটি। ওকে, তাহলে এটা কমপ্লিট করে দিলাম স্যাটেলাইটের। তো সরি, আর একটু আছে, কমপ্লিট হয়নি। তো এই বাঁধ দেওয়ার ফলে, মানে ভাকরা বাঁধ দেওয়ার ফলে 5টি রাজ্য লাভবান হয়েছে। ঠিক আছে, এই ভাকরা বাঁধ দেওয়ার ফলে 5টি রাজ্য লাভবান হয়েছে। এবার 5টি রাজ্য কি কি? একটা তো এখানে পাঞ্জাব আছে, পাঞ্জাব লাভবান হয়েছে। তারপরে হরিয়ানা লাভবান হয়েছে। রাইট, তারপরে এখানে রাজস্থান লাভবান হয়েছে। রাইট, রাজস্থান। তারপরে আপনার হিমাচল প্রদেশ এখানে হয়েছে লাভবান, আর দিল্লি হয়েছে, এখানে দিল্লি আছে। রাইট, তাহলে 5টা রাজ্য লাভবান হয়েছে এই বাঁধ দেওয়ার ফলে। ওকে, কটা রাজ্য হয়েছে? ভাকরা এবং নাঙ্গাল বাঁধ দেওয়ার ফলে 5টি রাজ্য লাভবান হয়েছে। এবার 5টি রাজ্য কি কি? আপনার একটা হচ্ছে পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, রাজস্থান এবং দিল্লি। এখানে পাঞ্জাব, এখানে হিমাচল প্রদেশ, এখানে রাজস্থান, এখানে দিল্লি, আর একটা আপনার এই রাজস্থান আর দিল্লি। তাহলে 5টা রাজ্য ভাকরা বাঁধের জন্য লাভবান হয়েছে। ওকে, আর ভাকরা বাঁধ থেকে যে জলবিদ্যুৎ তৈরি হয়, এই ভাকরা বাঁধে এখানে টারবাইন যন্ত্র লাগিয়ে যে জলবিদ্যুৎ তৈরি হয়, সেই জলবিদ্যুৎ থেকে যে কারেন্ট তৈরি হয়, সেই কারেন্টটা দিল্লি পর্যন্ত গেছে, দিল্লিতে দেওয়া হয়, সেই কারেন্টটি দিল্লি পর্যন্ত যায়। ওকে, তো বাঁধ দেওয়ার ফলে এগুলো লাভ হচ্ছে, এবং যেটা লস হবে, ক্ষতি আছে, সেটা পরের চ্যাপ্টার পড়াবো। আজকে লাভেরটা পড়াচ্ছি। ওকে, তাহলে দিল্লি পর্যন্ত কারেন্ট গেছে, এই ভাকরা বাঁধ থেকেই কারেন্ট তৈরি হয়, জলবিদ্যুৎ। ওকে, কমপ্লিট। তো ভাকরা বাঁধ সম্বন্ধে মোটামুটি শেষ, লাভটা শুধু আজকে বুঝলাম। ওকে, তো ভাকরা সম্বন্ধে শেষ, আর কিছু নেই। এবার চলুন ভারতের প্রমুখ বাঁধ, যেটা হচ্ছে দামোদর পরিযোজনা। দামোদর পরিযোজনা, তো দামোদর পরিযোজনা কোনটা? দামোদর পরিযোজনা দামোদর নদী যেটা, সেখানেই হবে দামোদর পরিযোজনা। রাইট, এই যে দামোদর নদী,
পশ্চিমবঙ্গে আছে, দামোদর নদী হচ্ছে এটা, রাইট? দামোদর নদী এই যে এখান থেকে গেছে, এই যে ডি দিয়ে আছে না, ডি দিয়ে ঘেরে দিয়েছি আমি, এটা হচ্ছে দামোদর নদী। তো দামোদর নদী কোত্থেকে উৎপন্ন হয়েছে? তো দামোদর নদী কোত্থেকে উৎপন্ন হয়েছে? ছোটনাগপুর মালভূমি, এখানে ছোটনাগপুর মালভূমি আছে, রাইট? মালভূমি চ্যাপ্টারে দেখে নেবেন, ছোটনাগপুর মালভূমি আছে। তো ছোটনাগপুর মালভূমি থেকে, এক মিনিট, ছোটনাগপুর মালভূমিতে যখন বর্ষা হয়, ছোটনাগপুর মালভূমিতে বর্ষা হয়, ঠিক আছে? ছোটনাগপুর মালভূমিতে বর্ষা হয়, আর ওই বর্ষার জল কি করে দামোদর নদীর মাধ্যমে প্রবাহিত হয় কোথায়? পশ্চিমবঙ্গে। ছোটনাগপুরে বর্ষা হয় মনসুনকালে, ছোটনাগপুরে বর্ষা হয় মনসুনকালে, এবং ওই বর্ষার জল কি হয় দামোদর নদীর মাধ্যমে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে, আর পশ্চিমবঙ্গে প্রবেশ করে বন্যা ঘটায়, ঠিক আছে? বন্যা ঘটায় বা ঘটাতো, ওকে? তাহলে ছোটনাগপুর মালভূমিতে যে বর্ষা হয়, ওই বর্ষার জল কি হয় দামোদর নদীর মাধ্যমে কোথায় যায়? পশ্চিমবঙ্গে প্রবেশ করে পশ্চিমবঙ্গে ভীষণ বন্যা ঘটাতো, কিন্তু এখন ঘটাতে পারে না, কিন্তু যখন ঘটাতো তার জন্য দামোদর নদীকে কি বলা হতো? পশ্চিমবঙ্গের দুঃখ বলা হতো। তো এটাও একটা কোশ্চিন আছে যে পশ্চিমবঙ্গের দুঃখ কোন নদীকে বলা হতো? এখন হতো হবে, পাস্ট, ঠিক আছে? এখন হয় না। তাহলে দামোদর নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হতো, দামোদর নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হতো। কেন? যে ছোটনাগপুরে বর্ষা হতো মনসুনকালে, বর্ষার জল দামোদর নদী হয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে বন্যা ঘটাতো, তার জন্য দামোদর নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হতো, ওকে? কিন্তু এখন বলা হয় না, কারণ দামোদর নদীতে 8টি বাঁধ নির্মাণ করা হয়েছে, দামোদর নদীর প্রথমে আগে বোর্ড গঠন করা হয়েছে, কি বোর্ড? সেটা হচ্ছে ডিভিসি, ডি দিয়ে দামোদর, আর ভি দিয়ে ভ্যালি, আর সি দিয়ে কর্পোরেশন, ডিভিসি, ওকে? তো ডিভিসি গঠন করা হয়েছে, দামোদর ভ্যালি কর্পোরেশন, ওকে? দামোদর ভ্যালি কর্পোরেশন মানে দামোদর উপত্যকা নিগম, যেটা বলা হয় দামোদর উপত্যকা নিগম বাংলায়, মানে দামোদর ভ্যালি কর্পোরেশন একটা বোর্ড গঠন করা হয়েছে। ওই বোর্ড কি করেছে? 8টি বাঁধ নির্মাণ করেছে, দামোদর নদীর ওপর 8টি বাঁধ নির্মাণ করা হয়েছে। কেন করা হয়েছে? যেন ক্ষতি না হয়, বন্যা না হয়, এবং এখান থেকে কারেন্টও তৈরি হয়, ঠিক আছে? অনেকগুলো লাভ হয় এখান থেকে। তো 8টি বাঁধ তৈরি করা হয়েছে। তো 8টি বাঁধ জানার দরকার নেই, যেগুলো প্রমুখ সেগুলো আসে, যেগুলো এসেছে অনেক দিন থেকে এবং আসতে আছে, এবং ইম্পর্টেন্ট যেগুলো প্রমুখ বাঁধ, সেই 4টা বাঁধ আমি লিখেছি। 4টা বাঁধ পারলে নোট ডাউন করে নেন, আর না হলে শুনে নেবেন। তো সেই 4টি বাঁধ কি? এই যে দেখুন অ্যারো চিহ্ন। প্রথম বাঁধের নাম হচ্ছে কোনার বাঁধ। প্রথম বাঁধের নাম হচ্ছে কোনার বাঁধ বা কোনার ড্যাম, বা কোনার বাঁধ, ওকে? তারপরে হচ্ছে সেকেন্ডটা হচ্ছে আপনার মাইথান বাঁধ, সেকেন্ডটা কি? মাইথান বাঁধ, ওকে? এই যে আছে এখানে মাইথান বাঁধ। 3 নম্বর হচ্ছে তিলাইয়া বাঁধ, ওকে? আর 4 নম্বর হচ্ছে পাঞ্চেত হিল বাঁধ, 4 নম্বর হচ্ছে পাঞ্চেত হিল বাঁধ। তাহলে এই 4টা মনে রাখলে যথেষ্ট, 8টা মনে রাখার দরকার নেই, ওকে? তাহলে দামোদর নদীকে প্রথমে কি বলা? দামোদর নদী কোথেকে উৎপন্ন হয়েছে? ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে। তো দামোদর নদীতে মানে ছোটনাগপুর অঞ্চলে যখন বর্ষা হয়, সেই বর্ষার জল দামোদর নদীর মাধ্যমে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গে প্রচুর ভীষণ বন্যা ঘটাতো। তার জন্য একটি বোর্ড গঠন করা হয়েছে, যার নাম হয়েছে ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। ওই ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন কি করলো?
এই বন্যাকে দূর করার জন্য এবং আরও কিছু করার জন্য বা জল নেওয়ার জন্য এবং এবং সেটাকে শুদ্ধ করে ওই জলকে মানে কলকাতায় পাঠিয়ে সবাই যেন খেতে পারে শুদ্ধ করে, আর ইন্ডাস্ট্রিতেও যেন জল ব্যবহার করতে পারে। এই কারণে অনেকগুলো কারণ আছে, সেই কারণে দামোদর নদীর ওপর 8টি বাঁধ তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো 8টি বাঁধের মধ্যে ইম্পর্টেন্ট 4টি বাঁধ, সেই বাঁধগুলি মনে রাখবেন। সেই বাঁধ ইম্পর্টেন্ট 4টি হচ্ছে কোনার বাঁধ, তারপরে হচ্ছে মাইথান বাঁধ, এই যে মাইথান বাঁধ, তারপরে হচ্ছে আপনার তিলাইয়া বাঁধ, তারপরে হচ্ছে পাঞ্চেত হিল বাঁধ। কমপ্লিট, বোঝা গেল? তো দামোদর কমপ্লিট মোটামুটি। তো দামোদর যে নদী আছে, তো দামোদর নদী কটি রাজ্যের মাধ্যমে প্রবাহিত হয়েছে? এই দামোদর নদীটি কটি রাজ্য হয়ে প্রবাহিত হয়েছে? তাহলে 2টি রাজ্য হয়ে প্রবাহিত হয়েছে। বুঝতে পারছেন? তাহলে দামোদর নদী 2টি রাজ্য হয়ে প্রবাহিত হয়েছে। কি কি? একটা ঝাড়খণ্ড আছে এখানে, আশা করি মনে আছে, ঝাড়খণ্ড রাজ্য এবং পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ তো বলেই দিলাম, ঝাড়খণ্ড রাজ্য এবং পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড রাজ্য এবং পশ্চিমবঙ্গ হয়ে প্রবাহিত হয়েছে। তাহলে দামোদর নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়? তাহলে 2টি রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়, একটা ঝাড়খণ্ড আর একটা পশ্চিমবঙ্গ। ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গ রাজ্য হয়ে প্রবাহিত হয়। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। ওকে, আর না হলে ভিডিও বারবার শুনবেন, 2-1 হয়ে যাবে কমপ্লিট। বোঝা গেল ফ্রেন্ডস? আর একটা কোয়েশ্চেন আছে এখানে, যে দামোদর নদী, দামোদরের যে 8টি বাঁধ তৈরি করা হয়েছে, তো এটা কাকে দেখে করা হয়েছে? তাহলে এটাও এসছে কোয়েশ্চেন, এটা আমেরিকার সিনেটিক নদী ঘাঁটিকে কপি করা হয়েছে। আমেরিকার একটা সিনেটিক নদী ঘাঁটি আছে, তাকে কপি করে দামোদর ঘাঁটি মানে ডিভিসি কি করেছে? আমেরিকার সিনেটিক নদী ঘাঁটিকে কপি করে দামোদর নদীতে 8টি বাঁধ তৈরি করা হয়েছে। তো যদি বলে দামোদর যে পরিযোজনা আছে, দামোদর যে মুখ্য পরিযোজনা আছে, যে 8টি বাঁধ তৈরি করা হয়েছে দামোদর নদীর ওপর, তো সেটি কার কপি করা হয়েছে? কোন দেশের নদীর বা কোন দেশের কপি করা হয়েছে? তাহলে সেটা কপি করা হয়েছে আমেরিকার সিনেটিক নদীকে দেখে করা হয়েছে। বোঝা গেল? কত সালে? 1948 সালে। কত সালে করা হয়েছিল? 1948 সালে। ওকে, মনে থাকবে? তাহলে 1948 সালে আমেরিকার সিনেটিক নদী ঘাঁটিকে কপি করে দামোদর নদী বাঁধ তৈরি করা হয়েছে। ওকে, কমপ্লিট। দিয়ে এখন আর বন্যা হয় না ওই বাঁধ দেওয়ার পর। বোঝা গেল? ওই জন্য বললাম না যে আগে বাঁধ হতো, বন্যা হতো পশ্চিমবঙ্গে, কিন্তু এখন হয় না। ওই জন্য দামোদর নদীকে এখন দুঃখ বলা হয় না। কমপ্লিট। এবার চলি কোশি নদী। কোশি কোথায় আছে? আশা করি জানেন। এই যে কোশি, কে আছে এখানে? কোশি নদী কোথেকে উৎপন্ন হয়েছে? আগে পড়িয়েছি। কোশি নদী, এই যে কোশি নদী, এটা দিয়ে এই যে তিব্বত থেকে উৎপন্ন হয়েছে। কোশি নদী তিব্বত মানে চায়না, তিব্বত থেকে উৎপন্ন হয়ে সোজা চলে এসেছে। সোজা এসে কার সাথে মিলেছে? কার সাথে মিলেছে কোশি নদী? কোশি নদী সোজা চলে এসে কোশি নদী, 1 মিনিট, হ্যাঁ যেটা বলছিলাম, তো কোশি নদী কোত্থেকে উৎপন্ন হয়েছে? কোশি নদী হয়েছে তিব্বত থেকে। চায়না তিব্বত নাই, তো তিব্বত থেকে কোশি নদী উৎপন্ন হয়ে, এটা নেপাল, রাইট, এটা নেপাল। তো তিব্বত থেকে উৎপন্ন হয়ে নেপালের উপর দিয়ে কোথায় প্রবেশ করেছে? এখানে বিহার আছে, বিহারে প্রবেশ করেছে, রাইট। তাহলে কোশি নদী তিব্বত থেকে উৎপন্ন হয়ে নেপালের উপর দিয়ে, ওকে, নেপালের উপর দিয়ে বিহারে প্রবেশ করে কার সাথে মিলিত হয়েছে? ভাগলপুর যে আছে না, বিহারের ভাগলপুর ডিস্ট্রিক্ট,
ভাগলপুরে বিশাল বড় গঙ্গা নদী আছে, তাই না, ভাগলপুর দিয়ে গেছে। তো বিহারের ভাগলপুর ডিস্ট্রিক্টে যে গঙ্গা নদী আছে সেই গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে, এখানে আছে এই যে ভাগলপুর ডিস্ট্রিক্ট এখানে আছে, এটা ভাগলপুর। ওকে, ওই জন্য ফুটকি দিয়েছি আমি ভাগলপুর, এটা রাইট। তাহলে কোশি নদী তিব্বত থেকে উৎপন্ন হয়ে নেপালের উপর দিয়ে বিহারে প্রবেশ করে বিহারের ভাগলপুর ডিস্ট্রিক্টে গঙ্গা নদীর সাথে মিলিত হয়ে কোথায় পড়েছে? বে অফ বেঙ্গলে পড়েছে। বোঝা গেল? বে অফ বেঙ্গলে পড়েছে। তো কোশি নদীর একটা বাজে অভ্যাস বলা যায়, ঠিক আছে, আমি এমনি বললাম। কোশি নদী খুব ডেঞ্জার। যেহেতু বালি এরিয়া, এক তো বালি এরিয়া আছে, আর কোশি নদী ডাইরেক্ট কোত্থেকে আসছে? উত্তর থেকে, মানে পুরো ঢাল, মানে খুব স্পিডে আসছে উত্তর থেকে। তো উত্তর থেকে যখন খুব স্পিডে আসে কোশি নদী, তখন কি হয়, এখানে যেই সব বোল্ডার, কাদা, বালি, কিচড় সব আসে, সেই সব বালি, লাল বালি, সাদা বালি, সেই সব কঙ্কর, সেই সবকে প্রচুর স্পিডে আসার কারণে সেই সবকে বয়ে নিয়ে এসে যখন সমভূমি অঞ্চলে চলে আসে সমভূমি অঞ্চল থেকে কোথায়? ইউপি থেকে শুরু হয়, ইউপি, বিহার, ওয়েস্ট বেঙ্গল। তো বিহারও সমভূমি অঞ্চলে পড়ে, রাইট। তো সমভূমি অঞ্চল এখান থেকে এখান পর্যন্ত, তাই তো। তো সমভূমি অঞ্চলে যখন প্রবেশ করে তখন কি করে, আর বইতে পারে না সেই সব বড় বড় বোল্ডার, কিচড়, কঙ্কর, কাদা, বালি, সাদা বালি, লাল বালি, এইসব বইতে পারে না। তখন কি হয়, নদীর সামনে সেটাকে অবরুদ্ধ করে দেয়, মানে নদীর সামনে ছেড়ে দেয়। দিয়ে নদী এবার কোন দিকে যাবে দিশাহারা হয়ে যায়, নদীর মাথা খারাপ হয়ে যায়, নদী কোন দিকে যাবে খুঁজে পায় না। তখন বিসর্পণের মতো নদী বইতে থাকে, বিসর্পণের মতো। বিসর্পণ বলতে কেমন বুঝিয়ে দিচ্ছি, সাপের মতো এইভাবে তখন নদী বইতে থাকে। এইভাবে আসলো আস্তে আস্তে এবার সমভূমি এরিয়া চলে আসলো, এখানে সমভূমি এরিয়া, রাইট, সমভূমি এরিয়া দিয়ে এইদিকে গেল ধরে নেন। তো এখানে এসে কি করলো, বড় বড় বোল্ডার, এইসব কঙ্কর, বালি, কাদা এখানে রেখে দিল। এবার কোশি নদী কি করবে, কোশি নদী কোন দিকে যাবে, তখন মাথা খারাপ হয়ে যায়, হয় একবার এই দিকে চলে যাবে এইভাবে, আর না হয় এই দিকে চলে যাবে এইভাবে, না হয় তারপরের বছর আবার এই দিকে চলে যাবে। যেহেতু এই বোল্ডারকে আর বইতে পারে না কোশি নদী, তখন কি হয়, দেখবেন বিহারে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, রাত্রে লোকজন ঘুমিয়ে আছে, হঠাৎ দেখবেন যে ঘুমিয়ে আছে রাত্রে, আর তার এই খাটের নিচ দিয়ে দেখবেন, খাটের নিচ দিয়ে জল যাচ্ছে। তো ওরা চমকে যায়, কিন্তু অ্যাকচুয়ালি ওদের প্র্যাকটিস হয়েছে, তখন ওরা বুঝে যায় যে এটা বন্যা, কোশি নদীর বন্যা। কোশি দিশাহারা নদী বলা হয়, কোশিকে দিশাহারাও নদী বলা হয় বিহারে। ওকে, তো কোশি নদীর বিসর্পণের মতো চলে, যখন মাটি, কাদা, বালি আর বইতে পারে না, তখন এইদিক ওই দিক দিয়ে বয়ে চলে যায়, এদিক দিয়ে কোনো সময় চলে যায়, তারপরের বছর এই দিক দিয়ে চলে যায়, এদিক দিয়ে চলে যায়। ওই জন্য বিহারে কোশি নদীর ফলে প্রায় বন্যা লেগেই থাকে বিহারে। ওকে, প্রায় বন্যা লেগে থাকে। ওখানে একটা মাত্র বাঁধ হয়েছে সেটা বলছি, কিন্তু এখনও ওটা কমপ্লিট হয়েছে, কিন্তু আরও বাঁধ দেওয়ার প্রয়োজন, ঠিক আছে, কিন্তু আরও বাঁধ দেওয়ার প্রয়োজন আছে। যেমন ওয়েস্ট বেঙ্গলে দামোদর নদীতে আর বন্যা হয় না, ওয়েস্ট বেঙ্গলে 8টা বাঁধের জন্য, কিন্তু এখানে শুধু একটা বাঁধ করেছে কোশি নদীতে, ওই জন্য এইরকম হয়, প্রায় বন্যা লেগে থাকে প্রতি বছর। ওকে, তো বিসর্পণের মতো চলতে থাকে কোশি নদী। তো ওই জন্য কোশি নদীকে বিহারে কি বলা হয়, বিহারের দুঃখ বলা হয়। কোশি নদীকে বিহারে কি বলা হয়, বিহারের দুঃখ বলা হয়। প্রতি বছর বন্যা আসার কারণে, কোশি নদীর ফলে প্রতি বছর বন্যা আসার কারণে বিহারে একটা প্যাকেজ দেওয়া হয়, মানে জনতাদের বন্যাতে যে ক্ষতি হয় সেই ক্ষতিপূরণ দেওয়া হয়, প্রচুর টাকা পয়সা দেওয়া হয়, ঠিক আছে, বিহারে প্রতি বছর, বুঝলেন। তো ওই বন্যার কারণে দেওয়া হয়। তো কোশি নদীকে ওই জন্য বিহারের দুঃখ বলা হয়। বোঝা গেল? বুঝতে পারলেন? তিব্বত থেকে কোশি নদী উৎপন্ন হয়ে প্রচুর স্পিডে আসে, কাদাবালি বয়ে নিয়ে আস্তে আস্তে কী হয়, নেপালের উপর দিয়ে প্রবেশ করে যখন সমভূমি অঞ্চলে চলে আসে, বিহারে প্রবেশ করে, তখন কী হয়, কাদাবালি, কিচড় এইসব নদীর সামনে রেখে দেয়। তখন নদী দিশাহারা হয়ে যায়, কোন দিকে যাবে ও খুঁজে পায় না, দিয়ে গঙ্গার সাথে মিলিত হয়ে যায়, মিলিত হয়ে এদিক ওইদিক চলে যায় কোশি নদী, দিয়ে বন্যা ঘটায়। ওকে,
আর বন্যা, বিহারে তো বন্যা ঘটিয়ে দিল, তারপরে ও অ্যাকচুয়ালি মিলিত হয় কার সাথে? গঙ্গা নদীর সাথে। গঙ্গা নদীর সাথে মিলিত হয়ে কোথায় পড়ে? বে অফ বেঙ্গলে, মানে বঙ্গোপসাগরে পড়ে। ওকে, ওই জন্য কোশি নদীকে কি বলা হয়? কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয়। তো কোশি নদীর ওপর একটি ব্যারেজ তৈরি করা হয়েছে। কোশি নদীর ওপর একটি ব্যারেজ তৈরি করা হয়েছে। সেটা কোথায়? নেপালে হয়েছে। নেপালে তৈরি করা হয়েছে। কেননা নেপাল আর ভারত, এরা এই যে দুই কান্ট্রি আছে, দুই কান্ট্রিতে কোনো চেক হয় না বর্ডারে। কেন? এদের মধ্যে একটা ট্রিটি আছে, ঠিক আছে? যদি আপনি কোনো বিরাটনগর যান, নেপাল যান, তো বিরাটনগর গেলে দেখবেন 1-2 বিএসএফ আছে, বেশি না। কিছু চেক করবে না। যদি সন্দেহ হয় তো এই ভোটার আইডি দেখবে যে হ্যাঁ ইন্ডিয়া থেকে এসেছে, কোনো অসুবিধা নেই। ওখানে চোখের ডাক্তারও পাওয়া যায়। অনেকেও চোখের জন্য বিখ্যাত আছে এই বিরাটনগর। তো ওখানে অনেকেও চোখের কারণে নেপালে অনেক কেউ কি প্রায় যায়, যেহেতু ওখানে চোখের ডাক্তার ভালো আছে বিরাটনগরে। তো ভারত এবং নেপালের সম্পর্ক খুব ভালো, তার জন্য কোনো পাসপোর্ট এইসব লাগে না। শুধু ভোটার আইডি এইসব চেক হয়, কিন্তু সবসময় চেক হয় না। যখন পুলিশের সন্দেহ হয় তখন চেক করে। তো যদি আপনার কাছে খারাপ কিছু না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, আপনি ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরতে পারেন ইন্ডিয়া। ওকে, যেটা কোথায় আছে? যেটা জগবানিতে আছে। জগবানি হচ্ছে আমাদের ভারতের লাস্ট স্টপেজ। ভারতের বলতে নেপাল যাওয়ার লাস্ট স্টপেজ ট্রেনের, সেটা হচ্ছে জগবানি স্টেশন। জগবানিটা কোথায় আছে? ভারতে পড়ে। আর জগবানি স্টেশন পার হয়ে, মানে স্টেশনের পরেই পা দিলে তখন নেপাল পড়ে গেল। ওই জন্য এদের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে, ভারত এবং নেপালের মধ্যে। ওই জন্য সেই রকম চেক হয় না এবং পাসপোর্টও লাগে না, বুঝলেন? যদি সন্দেহ হয় তাহলে পুলিশ চেক করবে, না সন্দেহ হলে যদিও চেক করে ভোটার কার্ড দেখলেই যথেষ্ট। বোঝা গেল? দিয়ে আপনি বিরাটনগর বা নেপাল ঘুরে এসে আবার ইন্ডিয়ায় ফিরে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু অন্য কান্ট্রিতে গেলে পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, অনেক কিছু লাগে। তো ভারত এবং নেপালের মধ্যে একটা সম্পর্ক আছে, বন্ধুত্বর মতো সম্পর্ক আছে, বুঝলেন? তো ওই জন্য কোনো অসুবিধা হয় না। বোঝা গেল ফ্রেন্ডস? একটু এটা বলে দিলাম আমি। তো নেপালে ওই জন্য একটা ব্যারেজ তৈরি করা হয়েছে। তো নেপালে যে ব্যারেজ তৈরি করা হচ্ছে সেটার নাম কি? এই যে এটা একটা ব্যারেজ, এই ব্যারেজটার নাম হচ্ছে, এই যে দেখেন অ্যারো চিহ্ন গেছে, ব্যারেজের নাম হচ্ছে হনুমান নাগার ব্যারেজ। ব্যারেজটির নাম কি? হনুমান নাগার ব্যারেজ। যদি বলে কোশি নদীর ওপর নেপালে যে ব্যারেজটি তৈরি করা হয়েছে তার নাম কি? তার নাম হচ্ছে হনুমান নাগার ব্যারেজ। হনুমান নাগার ব্যারেজ যদি বলে কোথায় তৈরি করা হয়েছে, তাহলে নেপালে, ভারতে না, নেপালে। ওকে, উভয় দেশ মিলে করেছে কিন্তু নেপালে হয়েছে। ওকে, বোঝা গেল? তাহলে কমপ্লিট কোশি। এবার পড়ব রিহান্দ পরিযোজনা, রিহান্দ নদী পরিযোজনা। ওকে, তো রিহান্দ নদী কোথায়? রিহান্দ নদী হচ্ছে এই যে আর নাই আর, এই যে এটা হচ্ছে রিহান্দ নদী, রাইট? রিহান্দ নদী সোন নদীর সহায়ক নদী। ওকে, এটা সোন নদী, এই যে এটা সোন নদী, এটা হচ্ছে রিহান্দ নদী, ছোট নদী। ওকে, তো রিহান্দ নদী হচ্ছে সোন নদীর সহায়ক নদী। এই যে সোন নদী না এখানে, তো রিহান্দ নদী হচ্ছে এই যে আর, এই যে এটা দিয়ে গেছে নদীটা, এই নদীটা হচ্ছে এটা সোন নদী, তো সোন নদীর সহায়ক নদী। তাহলে রিহান্দ নদীটা হচ্ছে সোন নদীর সহায়ক নদী, যাকে বলা হয় হেল্পার। সোন নদীকে কে হেল্প করছে? রিহান্দ নদী হেল্প করছে। ওকে, তাহলে সোন নদীর সহায়ক নদী হচ্ছে রিহান্দ নদী। ওকে, তাহলে সোন নদীর সহায়ক নদী কোন নদী? রিহান্দ নদী। বোঝা গেল? সোন নদী, এই সোন নদী কি হয়েছে? মধ্যপ্রদেশে, এখানে বিন্ধ্যাচল পর্বতমালা আছে, রাইট? সাতপুরা পর্বতমালা আছে, পড়িয়েছি এর আগে। তো সাতপুরা পর্বতের 3টা শ্রেণী আছে, তো 3টা শ্রেণীর মধ্যে সোন নদী কোত্থেকে উৎপন্ন হয়েছে? এখানে মাইকাল পাহাড় আছে, রাইট? মাইকাল পাহাড়ের অমরকণ্টক যে শৃঙ্গ নাই, আমি এর আগে তো বুঝিয়েছি। তো অমরকণ্টক যে শৃঙ্গ আছে, তো মাইকাল পাহাড়ের অমরকণ্টক শৃঙ্গ থেকে
সোন নদী উৎপন্ন হয়েছে এই মাইকাল পাহাড়ের অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপন্ন হয়ে বিহারে এসে, মানে এই সোন নদী কোথায়, বিহারে এসে, এই যে দেখুন সোন নদী এটা দিয়ে গিয়ে কোথায় মিশেছে, ওই কোশি নদীর আশেপাশে বিহারে এসে গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে, রাইট। তাহলে সোন নদী কোথায় উৎপন্ন হয়েছে, তো রিহান নদী হচ্ছে সোন নদীর সহায়ক নদী, হেল্পার নদী। আর সোন নদী উৎপন্ন হয়েছে মধ্যপ্রদেশের মাইকাল পাহাড় যে আছে, সাতপুরা 3টা রেঞ্জ যে আছে, তার মধ্যে একটা লাস্ট যেটা সেটা হচ্ছে মাইকাল। তো মাইকাল পাহাড়ের অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপন্ন হয়ে বিহারে প্রবেশ করে গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে সোন নদী, ওকে। গঙ্গা নদীর সাথে মিলিত হয়ে আবার বে অফ বেঙ্গলে পড়েছে, রাইট। তো এই যে রিহান নদী আছে, তো রিহান নদীর ওপর ইউপি উত্তরপ্রদেশের মির্জাপুর বলে একটা ডিস্ট্রিক্ট আছে, উত্তরপ্রদেশের মির্জাপুরে একটা জায়গা আছে, শহর আছে, সেখানে একটি বাঁধ বানানো হয়েছে। এই রিহান নদীর ওপর একটি বাঁধ বানানো হয়েছে, ঠিক আছে, বা ড্যাম বানানো হয়েছে, ওকে। তো এই ড্যামের নাম কি, এই ড্যামের নাম হচ্ছে রিহান ড্যাম। এই ড্যামের নাম, রিহান নদী অনুসারে ড্যামের নাম হচ্ছে রিহান্দ ড্যাম। আমি ওটা লিখিনি, যেহেতু নদীর নাম রিহান, তার জন্য এই ড্যাম বা বাঁধের নামও হয়েছে রিহান্দ বাঁধ, ওকে। তাহলে রিহান নদীর ওপর যদি বলে, রিহান নদীর ওপর যে বাঁধটি তৈরি করা হয়েছে তার নাম কি, তাহলে সে বাঁধটির নাম হচ্ছে রিহান্দ বাঁধ। আর এই বাঁধ দেওয়ার ফলে যে জলাশয় সৃষ্টি হয়েছে তার নাম কি, মানব নির্মিত যে জলাশয় সৃষ্টি হয়েছে তার নাম হচ্ছে গোবিন্দ বল্লভ পন্ত সাগর, গোবিন্দ বল্লভ পন্ত সাগর, ওকে। তাহলে রিহান নদীতে রিহান বাঁধ দেওয়ার ফলে যে জলাশয় সৃষ্টি হয়েছে তার নাম হচ্ছে গোবিন্দ বল্লভ পন্ত সাগর। এটি হচ্ছে ভারতের মানব নির্মিত সবচেয়ে বড় জলাশয়, মনে রাখুন। গোবিন্দ বল্লভ পন্ত সাগর হচ্ছে ভারতের মানব দ্বারা নির্মিত ভারতের সবচেয়ে বড় জলাশয়, ওকে, বা বড় লেক বা বড় ঝিল। আন্ডারস্টুড ফ্রেন্ডস? যদি বলে গোবিন্দ বল্লভ পন্ত সাগর কোন নদীতে আছে, কোন নদীতে হয়েছে এই জলাশয়টি সৃষ্টি হয়েছে, তাহলে রিহান নদীতে হয়েছে। আর রিহান নদীতে যে বাঁধ দেওয়া হয়েছে তার নাম কি, সেই বাঁধটির নামও হচ্ছে রিহান বাঁধ। রিহান নদীর নামানুসারে রিহান বাঁধ নামকরণ করা হয়েছে। এই যে বাঁধটা, এই যে লাল হয়ে আছে না, এই বাঁধটা রিহান বাঁধ এটা। আর এটা জলাশয়টা সবচেয়ে বড় ভারতে মানব নির্মিত, যেটা নাম হচ্ছে গোবিন্দ বল্লভ পন্ত সাগর, ভারতের সবচেয়ে মানব নির্মিত বড় জলাশয়, ওকে। ইম্পর্টেন্ট, একদম মনে রাখবেন। বোঝা গেল ফ্রেন্ডস? কমপ্লিট, আর কিছু নেই, একটাই মাত্র। এবার পড়বো চম্বল পরিযোজনা। চম্বল, এই যে চম্বল নদী সম্বন্ধে। চম্বলের 3টা বাঁধ আছে, চম্বল পরিযোজনা, ওকে। চম্বল, ঠিক আছে, ভালো করে এটা দেখুন। তো চম্বল পরিযোজনা, ঠিক আছে। তো চম্বল নদী কোত্থেকে উৎপন্ন হয়েছে, এই যে চম্বল নদীটা কোত্থেকে উৎপন্ন হয়েছে, যে মিলিত হয়েছে কার সাথে মিলিত হয়েছে, যমুনার সাথে মিলিত হয়েছে, যমুনা নদীর সাথে। গঙ্গা তো এটা, আর এটা হচ্ছে যমুনা নদী। তো কার সাথে, কোত্থেকে উৎপন্ন হয়েছে, এটা তো নদী চ্যাপ্টার পড়েছি, ভালো করে নদী চ্যাপ্টার দেখে নেবেন। তবুও আমি বাঁধ বোঝাবার জন্য বলে দিচ্ছি একটু করে। তো চম্বল নদীটা উৎপন্ন হয়েছে আপনার মধ্যপ্রদেশের মালওয়া মালভূমি থেকে। এখানে মধ্যপ্রদেশ আছে, রাইট। তো মধ্যপ্রদেশে মালওয়া মালভূমি আছে, তাই না, মালওয়া প্লাটিউ পড়িয়েছি। তো মধ্যপ্রদেশের মালওয়া প্লাটিউ থেকে চম্বল নদী উৎপন্ন হয়ে যমুনা নদীর সাথে, এই যে যমুনা নদী এখান থেকে এসেছে হিমাচল প্রদেশ থেকে, রাইট, উৎপন্ন হয়ে, মানে যমুনোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে যমুনা নদী। আর গঙ্গা হয়েছে গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে, রাইট। তো চম্বল নদীর উৎপত্তি স্থল কোথায়, মধ্যপ্রদেশের মালওয়া প্লাটিউ বা মালওয়া মালভূমি থেকে চম্বল নদী উৎপন্ন হয়ে যমুনা নদীর সাথে মিলিত হয়েছে, ওকে। যমুনা নদীর সাথে মিলিত হয়েছে, অর্থাৎ
এই নদীটি অর্থাৎ এই চম্বল নদীটি ইয়ামুনা নদীর সহায়ক নদী। অর্থাৎ এই নদীটি মানে চম্বল নদীটি ইয়ামুনা নদীর সহায়ক নদী মানে হেল্পার। বোঝা গেল? তাহলে ইয়ামুনা নদীর সহায়ক নদী কোনটি? চম্বল নদী। তো নদী চ্যাপ্টারে তো বলেছি 4টা আছে, ইয়ামুনা নদী সহায়ক নদী 4টা। তো নদী চ্যাপ্টার দেখলে বুঝে যাবেন, পড়ে নেবেন। ওকে, তো এটা বাঁধ পড়াচ্ছি তো ওই জন্য বলে দিলাম চম্বল নদী হচ্ছে ইয়ামুনা নদীর হেল্পার মানে সহায়ক নদী। ওকে, তো তো চম্বল নদী কি করেছে? চম্বল নদী ইটাবার কাছে, ইটাবা হচ্ছে এটা, এই যে ইটাবা একটা সিটি, তো ইটাবা চম্বল নদী কি করেছে? ইটাবার কাছে ইয়ামুনা নদীর সাথে মিলিত হয়েছে। চম্বল নদী ইটাবার, প্রথম থেকে আবার বলছি, চম্বল নদী মধ্যপ্রদেশের মালওয়া প্লাটিউ থেকে উৎপন্ন হয়ে বা মালওয়া মালভূমি থেকে উৎপন্ন হয়ে ইটাবা, ইটাবা একটা শহর আছে, সিটি আছে, ইটাবায় গিয়ে ইয়ামুনা নদীর সাথে মিলিত হয়েছে। মিলিত হয়ে ইয়ামুনা নদী এবং চম্বল নদী একসাথে গিয়ে আবার কি হয়েছে? গঙ্গার সাথে মিলিত হয়েছে। গঙ্গা নদীর সাথে মিলিত হয়ে ডাইরেক্ট গঙ্গা কোথায় আবার পড়েছে? আবার বে অফ বেঙ্গলে পড়েছে। বোঝা গেল? তাহলে চম্বল নদী আশা করি বুঝে গেলেন কোত্থেকে উৎপন্ন হয়েছে? মধ্যপ্রদেশের মালওয়া মালভূমি থেকে উৎপন্ন হয়ে ইটাবা বলে একটা সিটি আছে, ইটাবার কাছে ইয়ামুনা নদীর সাথে মিলিত হয়ে ইয়ামুনা এবং চম্বল কি করেছে? গঙ্গা নদীর সাথে আবার মিলিত হয়েছে। গঙ্গা নদীর সাথে মিলিত হয়ে বে অফ বেঙ্গলে পড়েছে। তো তারই এই চম্বল নদীতেই কি করা হয়েছে? 3টি বাঁধ তৈরি করা হয়েছে। রাইট? তো চম্বল নদীতে, এই যে চম্বল নদী নাই, তো চম্বল নদীতে 3টি বাঁধ নির্মিত করা হয়েছে বা 3টি জলাশয় নির্মিত করা হয়েছে। ওকে, 3টি কি কি? এই যে এখান থেকে দেখুন, এরো চিহ্ন দেখবেন ভালো করে। এই যে এটা একটা বাঁধ, এটা বাঁধের নাম কি? চম্বল নদীর মধ্যে আছে। এই বাঁধের নাম হচ্ছে জওয়াহর সাগর বাঁধ। জওয়াহর সাগর বাঁধ বা জলাশয় যেটাই বলতে পারে, জওয়াহর সাগর বাঁধ, জওয়াহর সাগর বাঁধ। তারপরে আরেকটা হচ্ছে রানা প্রতাপ সাগর বাঁধ, রানা প্রতাপ সাগর বাঁধ। তাহলে জওয়াহর সাগর বাঁধ আর রানা প্রতাপ সাগর বাঁধ কোথায় আছে? রাজস্থানে পড়ে, রাজস্থানে পড়ে। ওকে, এটা হচ্ছে জওয়াহর সাগর ড্যাম বা বাঁধ। আর তারপরেরটা হচ্ছে কি? রানা প্রতাপ সাগর ড্যাম বা বাঁধ। এই দুটো কোথায় পড়ছে? এই দুটো পড়ছে রাজস্থানে পড়ছে। ওকে, চম্বল নদী রাজস্থান দিয়েও গিয়েছে, আমি বলিনি ওটা, মধ্যপ্রদেশ তারপরে রাজস্থান হয়ে গিয়ে ইয়ামুনার সাথে মিলিত হয়েছে। ওকে, তো রাজস্থানেও গিয়েছে। তো জওয়াহর সাগর বাঁধ, এটা জওয়াহর সাগর বাঁধ চম্বল নদীর উপর নির্মাণ করা হয়েছে। তারপরে আরেকটা হচ্ছে কি? রানা প্রতাপ সাগর বাঁধ, এটাও রাজস্থানে নির্মিত হয়েছে। তো এই জওয়াহর সাগর বাঁধ এবং রানা প্রতাপ সাগর বাঁধ এই দুটি কোথায় আছে? রাজস্থানে আছে। কোন নদীর ওপর? চম্বল নদীর ওপর। যদি বলে জওয়াহর সাগর এবং রানা প্রতাপ সাগর এই দুটি ড্যাম কোন রাজ্যে আছে এবং কোন নদীর ওপর আছে, তাহলে রাজস্থান রাজ্যে আছে এবং চম্বল নদীর ওপর বানানো হয়েছে। ওকে, তারপরে আরেকটা সিঙ্গেল থেকে গেছে, সেটা হচ্ছে কি? তার নাম হচ্ছে গান্ধী সাগর বাঁধ। গান্ধী সাগর বাঁধ, গান্ধী সাগর বাঁধ, এটা হচ্ছে গান্ধী সাগর বাঁধ। ওকে, এই যে মহাত্মা গান্ধী ওর নামানুসারেই হয়েছে গান্ধী সাগর বাঁধ। সবাই দেখুন, এটা জওহরলাল নেহরু নামানুসারে হয়েছে, এটা রানা প্রতাপ রাজার নামানুসারে হয়েছে আর রাজস্থানেরটা। আর এটা গান্ধী, মহাত্মা গান্ধী নামানুসারে গান্ধী সাগর বাঁধ নামকরণ করা হয়েছে। ওকে, এটা কোথায় আছে? মধ্যপ্রদেশে আছে। তো যদি বলে গান্ধী সাগর বাঁধটি কোন নদীর ওপর এবং কোন রাজ্যে আছে মানে তৈরি করা হয়েছে, তাহলে মধ্যপ্রদেশে গান্ধী সাগর বাঁধ আছে এবং কোন নদীর ওপর তৈরি করা হয়েছে? সেটা চম্বল নদীর ওপর তৈরি করা হয়েছে। বোঝা গেল? গান্ধী সাগর বাঁধ মধ্যপ্রদেশের চম্বল নদীর ওপর তৈরি করা হয়েছে। কমপ্লিট, আর বোঝানোর কিছু নেই, আশা করি বুঝে গেছেন। আস্তে আস্তে বুঝাচ্ছি। আর যদি কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আবার পুনরায়
বোঝাবার চেষ্টা করব। ওকে ফ্রেন্ড, তো চম্বল নদী হচ্ছে রাজস্থান এবং মধ্যপ্রদেশের সংযুক্ত পরিযোজনা। ওকে, যেহেতু একসাথে যেহেতু তিনটা আছে, তার জন্য চম্বল নদীটা কি হচ্ছে রাজস্থান, এই যে রাজস্থান, আর যে রাজস্থান এবং এমপির সংযুক্ত পরিযোজনা। ওকে, রাজস্থান রাজ্য এবং এমপি রাজ্যের সংযুক্ত পরিযোজনা। চম্বল নদী যে তিনটা বাঁধ তৈরি করা হয়েছে সেটা হচ্ছে রাজস্থান এবং এমপির সংযুক্ত পরিযোজনা, মাল্টিপারপাস প্রজেক্ট। ওকে, কমপ্লিট। আর একটা আছে, বেশি নাই। ও ফ্রেন্ডস, ওটাও ইম্পর্টেন্ট। এবার পড়বো কি হীরাকুদ বাঁধ। এই যে হীরাকুদ বাঁধ, হীরাকুদ ড্যাম বা হীরাকুদ বাঁধ, ড্যাম মানে বাঁধ, হীরাকুদ এটাও ইম্পর্টেন্ট। ভাকরা যেমন ইম্পর্টেন্ট, হীরাকুদ ইম্পর্টেন্ট। ওকে, তো মনে রাখবেন। তো হীরাকুদটা কোথায় হয়েছে? হীরাকুদটা হচ্ছে এখানে উড়িষ্যা আছে, রাইট? উড়িষ্যা। তো উড়িষ্যা দিয়ে কোন নদী গেছে? উড়িষ্যা হয়ে উড়িষ্যাতে কোন নদী গেছে? এই যে মহানদী গেছে। তাহলে মহানদী গেছে উড়িষ্যাতে কোন নদী বয়? মহানদী বয়, দিয়ে বে অফ বেঙ্গল পড়ে, রাইট? তাহলে উড়িষ্যা রাজ্যের মধ্যে মহানদী প্রবাহিত হয়, ঠিক আছে? তো মহানদী প্রবাহিত হয়, তো মহানদীর ওপর একটি বাঁধ তৈরি করা হয়েছে, ঠিক আছে? উড়িষ্যার মহানদীর ওপর একটি বাঁধ তৈরি করা হয়েছে। তো বাঁধটির নাম কি? বাঁধটির নাম হচ্ছে হীরাকুদ বাঁধ। এই যে হীরাকুদ বাঁধ, উড়িষ্যার মহানদীর ওপর একটি বাঁধ তৈরি করা হয়েছে যার নাম হচ্ছে হীরাকুদ বাঁধ, রাইট? যার নাম হচ্ছে হীরাকুদ বাঁধ। তো হীরাকুদ বাঁধ তৈরি হওয়ার আগে মহানদীকে কি মহানদীকে কি বলা হতো? উড়িষ্যার দুঃখ বলা হতো। উড়িষ্যাতেও দুঃখ বলা হতো, যেমন কৌশিকে বিহারের এখন দুঃখ বলা হচ্ছে, যেহেতু এটা কন্ট্রোল করতে পারেনি। দামোদরকে ওয়েস্ট বেঙ্গলের দুঃখ বলা হতো, কিন্তু এটা কন্ট্রোল হয়ে গেছে 8টা বাদ দেওয়ার ফলে। আর উড়িষ্যাতে মহানদীকে উড়িষ্যার দুঃখ বলা হতো, কিন্তু এই হীরাকুদ বাঁধ দেওয়ার ফলে এটাও কন্ট্রোল হয়ে গেছে, কিন্তু এখন আর দুঃখ বলা হয় না। ওকে, তাহলে হীরাকুদ বাঁধ তৈরি হওয়ার আগে উড়িষ্যার মহানদী হয়ে জল প্রবাহিত হতো এবং উড়িষ্যায় বন্যা ঘটাতো, ঠিক আছে? উড়িষ্যায় বন্যা ঘটাতো। ওই মহানদীর জল যখন বেড়ে যেত তখন প্রায়শই বছর উড়িষ্যায় বন্যা হতো। ওই বন্যা দূর করার জন্য সেখানে একটা বাঁধ তৈরি করা হয়েছে। বাঁধের নাম কি? হীরাকুদ বাঁধ। তো হীরাকুদ বাঁধ তৈরি করা হয়েছে, রাইট? তো হীরাকুদ বাঁধটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবেন, বিশ্বের মধ্যে সবচেয়ে লম্বা বাঁধ। যদি বলে বিশ্বের মধ্যে সবচেয়ে লম্বা বাঁধ কোনটি, তাহলে উড়িষ্যা রাজ্যের মহানদীর ওপর হীরাকুদ বাঁধ হচ্ছে বিশ্বের সবচেয়ে লম্বা বাঁধ। ওকে, তাহলে উড়িষ্যা রাজ্যের মহানদীর ওপর যে বাঁধটি বানা হয়েছে তার নাম হচ্ছে হীরাকুদ বাঁধ। সেটি হচ্ছে বিশ্বের সবচেয়ে লম্বা বাঁধ। সেটি কত মিটার? হীরাকুদ বাঁধ হচ্ছে 4801 মিটার। চিন্তা করতে পারছেন? 4801 মিটার মানে মোটামুটি প্রায় 5 কিলোমিটার লম্বা। উড়িষ্যা রাজ্যের মহানদীর উপর যে বাঁধটি তৈরি করা হয়েছে সেই বাঁধটি মোটামুটি কত মিটার? 4801 মিটার মানে মোটামুটি, আর 199 মিটার হলো কত হতো? মোটামুটি 5 কিলোমিটার হতো। 5 কিলোমিটার, প্রায়শই 5 কিলোমিটার লম্বা। তো বিশ্বের তো 1 নম্বর হবেই, তাই না? 5 কিলোমিটার মোটামুটি এটা। ওকে, হীরাকুদ বাঁধটা চিন্তা করতে পারছেন? এত লম্বা। তো যদি বলে বিশ্বের মধ্যে সবচেয়ে উঁচু বাঁধ কোনটি,
তাহলে ভাকরা বাঁধ সেটা কোথায় আছে? পাঞ্জাবে আছে। কোন নদীর ওপর আছে? সেটা আছে আপনার স্যাটেলাইট নদীর ওপর। স্যাটেলাইট নদী কোথেকে উৎপন্ন হয়েছে? রাকাস্তাল গ্লাসিয়ার থেকে উৎপন্ন হয়েছে এবং সেখানে দুটো বাঁধ তৈরি করা হয়েছে এই কি বলে স্যাটেলাইট নদীর ওপর, যেটা হচ্ছে ভাকরা বাঁধ আর একটা নাঙ্গাল বাঁধ। এই ভাকরা এবং নাঙ্গালের সংযুক্ত পরিযোজনাকে বলা হয় ভাকরা নাঙ্গাল বাঁধ। ওকে, তো পৃথিবীর সবচেয়ে উচ্চতম বাঁধ হচ্ছে ভাকরা বাঁধ, যার উচ্চতা হচ্ছে 226 মিটার। ওকে, আর তার বাঁধ দেওয়ার ফলে যে জলাশয় সৃষ্টি হয়েছে তার নাম হচ্ছে গোবিন্দ সাগর ড্যাম, রাইট। আর যদি বলে পৃথিবীর সবচেয়ে লম্বা বাঁধ কোনটি, তাহলে উড়িষ্যার মহানদীর ওপর যে বাঁধটি দেওয়া হয়েছে যার নাম হচ্ছে হীরাকুদ বাঁধ, পৃথিবীর সবচেয়ে লম্বা বাঁধ, সেটি 4801 মিটার, মানে প্রায় 5 কিলোমিটার লম্বা হীরাকুদ বাঁধটি। ওকে, সেটা হচ্ছে উড়িষ্যা রাজ্যের মহানদীর ওপর তৈরি করা হয়েছে, তখন থেকে আর বন্যা হয় না। বোঝা গেল ফ্রেন্ডস? তো আজকে মোটামুটি লাভ দেখালাম, মানে ইম্পর্টেন্ট বাঁধগুলো লাভ দেখালাম, মানে জলবিদ্যুৎ উৎপন্নের জন্য, জল খাওয়ার জন্য, 4-5টি রাজ্যে জল ব্যবহার করার জন্য, জমিতে জল দেওয়ার জন্য, কারেন্ট তৈরি, জলবিদ্যুৎ তৈরি করার জন্য এইসব বাঁধ দেওয়া হয়েছে, বন্যা নিবারণ করার জন্য এইসব বাঁধ দেওয়া হয়েছে। তো আজকে লাভগুলো বোঝালাম, আর কালকের চ্যাপ্টারে হবে লাভ এবং লস, বাঁধ দেওয়ার ফলে লাভ কী হলো এবং লস কী হলো, ঠিক আছে? লাভ কী হলো এবং ক্ষতি কী হলো, সেটা কালকে চ্যাপ্টার হবে। তো দুটো চ্যাপ্টার করে নেবেন ভালোভাবে, একদম ভুলবেন না, এটা তো মাস্ট বি করবেন, ইম্পর্টেন্ট। ওকে, আর এরপরে কালকে যেটা করাবো সেটা লাভ লস নিয়ে হবে। ওখানেও বাঁধ আছে অনেক ইম্পর্টেন্ট বাঁধগুলো, যেগুলো করাচ্ছি আসার মতো, আর আশা করি বুঝতে পেরে গেছেন। তো কালকে লাভ লস নিয়ে আর একটা চ্যাপ্টার শুরু হবে বাঁধেরই, এই ড্যামসেরই। ওকে, দিয়ে শেষ, তারপরে ফরেস্ট চ্যাপ্টার শুরু করবো। ওকে ফ্রেন্ড, তো ভিডিওটা কেমন লাগলো প্রতিক্রিয়া দেখান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, সত্যিকার দিল ছুঁয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, যত করুন শেয়ার করুন, এবং কাইন্ডলি আমাকে মোটিভেট করার জন্য ফ্রেন্ডস কাইন্ডলি সাবস্ক্রাইবটা করে রাখুন, লাল বাটনে সাবস্ক্রাইবটা করে বেল আইকনে অল দাবি রাখুন। ওকে ফ্রেন্ড, তাহলে আমি যখন ভিডিও ছাড়বো যেন আপনারা সাথে সাথে পেয়ে যান। ওকে, আর সামনে WBSSC ফর্ম ফিল আপ কখন যে ছেড়ে দেবে বলা যাবে না, নোটিফিকেশন দিয়েছে, তো ওই জন্য বলছি এখন থেকে জিওগ্রাফি স্টুডেন্টদের বিশেষ করে বলছি এখন থেকে লেগে থাকুন। আর এমনি যারা যে কোনো পরীক্ষার জন্য মানে প্রিপারেশন নিচ্ছেন, সব পরীক্ষার জন্যই কার্যকরী। ওকে, এবং মানে এটা 6 ক্লাস থেকে নিয়ে 5 ক্লাস থেকে নিয়ে PhD অবধি পড়তে পারে, কোনো অসুবিধা নেই, সব কিছু ভরা আছে এর মধ্যে, নেট সেট সবই পাস করা যাবে যদি পড়া যায় এখান থেকে। বুঝতে পারছেন কীভাবে পড়াচ্ছি? ওকে ফ্রেন্ড, খুব কষ্ট করে পড়াচ্ছি, তার জন্য বলছি ফ্রেন্ড কাইন্ডলি সাবস্ক্রাইবটা করে রাখুন। ওকে, এবং আমাকে মোটিভেট করুন, আমাকে ডিমোটিভেট হয়ে গেলে ভিডিও করতে ভালো লাগে না। আপনারা যত আমাকে চাইবেন তত আমাকে ভালো লাগবে, ওই জন্য আপনারা সাবস্ক্রাইবটা করুন, তাহলে আমাকে পড়াতেও ভালো লাগবে। ওকে ফ্রেন্ড, তাহলে আজকের জন্য এইটুকু, ভালো থাকুন, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, বাই, ভালো থাকুন।